নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। তৈরি হলো নতুন ইতিহাস। এক্সিম 4 মহাকাশযানের সফল উৎক্ষেপণ। রাকেশ শর্মার পর আবারও মহাকাশে এক ভারতীয়। আগামী 14 দিন মহাকাশে কাটাবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা 12:01 আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হল শুভাংশুদের অভিযান। 28 ঘণ্টা পর পৌঁছবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। মহাকাশে পৌঁছানোর পর শুভাংশু শুক্লার প্রথম হিন্দিতে বার্তা। ভারতবাসীর উদ্দেশ্যে বললেন, আমার কাঁধে যে তিরঙ্গা রয়েছে তা দিয়ে আমি অনুভব করছি মহাকাশে আমি একা নয়, আমার সঙ্গে সব ভারতবাসীও রয়েছে। বুধবারই দীঘায় মুখ্যমন্ত্রী সৈকত শহরে প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন তিনি। অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে। দীঘার হোটেল নিয়ে বড় সিদ্ধান্ত। প্রশাসনের লাগাম ছাড়া ভাড়া নিলেই হবে লক্ষাধিক টাকার জরিমানা। বাতিল হতে পারে লাইসেন্সও। কড়া সিদ্ধান্ত প্রশাসনের। পরের মাস থেকে বাড়তে পারে ট্রেনের ভাড়া। এসি ও নন এসি, মেল ও এক্সপ্রেস পরিষেবা সহ বিভিন্ন শ্রেণীর দূরপাল্লার ট্রেনের ভাড়া বৃদ্ধি পেতে পারে। মহাকাশের উদ্দেশ্যে রওনা দিলেন ভারতের শুভাংশু শুক্লা। দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার আমেরিকায় নাসার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে রওনা দিলেন। 1984 সালে ভারতের রাকেশ শর্মা প্রথমবার দেশে প্রতিনিধি হিসেবে মহাকাশে পা রেখেছিলেন। 41 বছর পর তাকে অনুসরণ করলেন শুভাংশু। তবে শুধু মহাকাশে পৌঁছানো নয়, প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন শুভাংশু। সঙ্গে ভারতের উদ্দেশ্যে হিন্দিতে বার্তাও দিয়েছেন তিনি। একবার মহাকাশের উদ্দেশ্যে রওনা দেওয়ার তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিলেন শুভাংশু শুক্লারা। ভারতীয় সময় অনুযায়ী 12:01 আমেরিকার ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিলেন শুভাংশুরা। ঐতিহাসিক এই অভিযানের দিকে তাকিয়েছিল 140 কোটি ভারতবাসী। ঐতিহাসিকই বটে, কারণ রাকেশ শর্মার 4 দশক পর এই প্রথম মহাকাশে আবার কোনো ভারতীয়। মহাকাশে পৌঁছানোর পর শুভাংশু শুক্লাই প্রথম হিন্দি ভাষায় ভারতবাসীর উদ্দেশ্যে বললেন, আমার কাঁধে যে তিরঙ্গা রয়েছে তা দিয়ে আমি অনুভব করছি মহাকাশে আমি একা নয়, আমার সঙ্গে 140 কোটি ভারতবাসীও রয়েছে। ভারতের মহাকাশ অভিযানের এটাই শুরু। नमस्कार मेरे प्यारे देशवासियों, वाटर राइड 41 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना दिल से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत के इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। 4 সদস্যের অভিযানের কমান্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভোশ্চর তথা এক্সিম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি উইটসন। এছাড়াও রয়েছেন পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি, ভিসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। 14 দিন তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানেই অন্তত 60টি পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা 12:01 নাগাদ শুভাংশুরা রওনা দিল স্পেস এক্সের মহাকাশযান ড্রাগনের। নাসার কেনেডি স্পেস সেন্টারের 39 লঞ্চ কমপ্লেক্স থেকে ফ্যালকন 9 রকেটের সাহায্যে ড্রাগনকে মহাকাশে পাঠানো হল তাদের। বৃহস্পতিবার সকালে আইএসএসে পৌঁছাবেন শুভাংশুরা। উল্লেখ্য, নাসার এক্সিম 4 নামে এই অভিযানের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফ থেকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল 2 গগনযাত্রী, শুভাংশু শুক্লা এবং প্রশান্ত বালাকৃষ্ণন নায়ারকে। উত্তরপ্রদেশের লখনৌয়ের ছেলে শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। মূল মহাকাশচারী হিসেবে বেছে নেওয়া হয় 39 বছরের শুভাংশুকে। তার বিকল্প হিসেবে রাখা হয় প্রশান্তকেও। সেই মতো গত বছরের আগস্ট থেকে অভিযানের জন্য প্রশিক্ষণ নেওয়াও শুরু করে দিয়েছিলেন দুজনে। নাসার এক্সিম 4 অভিযানের পাইলটের ভূমিকায় রয়েছেন শুভাংশু। তিনি মহাকাশযানটি পরিচালনা করবেন। বায়ুসেনার ক্যাপ্টেন হওয়ায় এর আগে AN-32, জাগুয়ার, হক, MiG-21, Su-30 সহ নানা ধরনের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শুভাংশু। কিন্তু মহাকাশযান এই প্রথম।
এই জন্য দীর্ঘদিন ধরে স্পেস এক্স এবং অ্যাক্সিওম স্পেস ইনকর্পোরেশনের কাছে প্রশিক্ষণও নিতে হয়েছে তাকে। সেই প্রশিক্ষণের পর অবশেষে মহাকাশের জন্য রওনা দিলেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবারই দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈকত শহরে প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন তিনি। বৃহস্পতিবার অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে। নবনির্মিত মন্দিরে প্রথমবার রথযাত্রা, তার চূড়ান্ত প্রস্তুতি চলছে। প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রথের দিন সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার পরে রথের চাকা গড়াবে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন দীঘার পুরনো মন্দিরে মাসির বাড়ি। দীঘার নতুন মন্দির থেকে যার দূরত্ব 1 কিলোমিটার। পর্যটকরা যাতে রথের রশি টানতে পারেন তার জন্য লম্বা দড়ি লাগানো হয়েছে রথে। মাসির বাড়ি যাওয়ার পথে বাঁক নিতে রথের কোনো সমস্যা হচ্ছে কিনা তা দেখার জন্য দুবার পরীক্ষামূলকভাবে রথ টানা হয়েছে। বাঁক নিতে সমস্যা হওয়ায় মন্দিরের 7 নম্বর গেটের পরিবর্তে মন্দিরের দক্ষিণ দিকের গেটের সামনে থেকে 116B জাতীয় সড়ক ধরে মাসির বাড়ি পর্যন্ত রথ টেনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাধা রমন। প্রসঙ্গত, উদ্বোধনের পর থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়া ভিড়। এখনো পর্যন্ত 30 লক্ষেরও বেশি ভক্ত সমাগম হয়েছে মন্দিরে। 27শে জুন রথযাত্রা। সৈকত শহরে প্রথম রথযাত্রার আয়োজনে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। রাধারমন জানান, ইতিমধ্যেই নবান্নে দীঘার রথযাত্রা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, তাতে আমরাও ছিলাম। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে গিয়ে সরেজমিনে নিরাপত্তা পরিস্থিতি দেখে এসেছেন। রথে 2 লক্ষেরও বেশি জনসমাগম হওয়ার কথা, থাকবেন প্রচুর বিদেশীয়। এই রথযাত্রাকে ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। দীঘার হোটেলে উপচে পড়া ভিড়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে হোটেলগুলির রিসেপশনে রুম ভাড়ার চার্ট টানানো বাধ্যতামূলক করেছেন জেলা শাসক। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তাও। মন্দিরের 4 কোণে 4টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। সৈকত শহরের পাশাপাশি জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে বুধবারই দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে। ঠিক ছিল রথযাত্রার আগের দিন বৃহস্পতিবার দীঘায় পৌঁছাবেন মুখ্যমন্ত্রী, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তার সফর সূচির কিছু রদবদল করা হয়েছে। এমনটাই জানিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের অন্যতম দায়িত্বপ্রাপ্ত তথা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস। হাই নিউজ নেটওয়ার্ক। পুরীর পাশাপাশি এবার দীঘাতেও পালন করা হবে রথযাত্রা। মন্দির উদ্বোধনের পর থেকেই দীঘায় বেড়েছে ভিড়। রথযাত্রার আগে দীঘার হোটেলেও পর্যটকদের ভিড় বাড়বে, আর তার আগেই হোটেলগুলি যাতে লাগাম ছাড়া ভাড়া না নিতে পারে তার জন্য কড়া সিদ্ধান্ত নিল প্রশাসন। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই দীঘায় বেড়েছে ভিড়। তার উপর এবছর দীঘায় প্রথম পালন করা হবে রথযাত্রা। তাকে কেন্দ্র করে আরো ভিড় বাড়তে পারে বলে প্রশাসন মনে করছে। এই পরিস্থিতিতে দীঘার হোটেলগুলি যাতে লাগাম ছাড়া ভাড়া না নেয় তার জন্য কড়া সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। লাগাম ছাড়া ভাড়া নিলেই হতে পারে লক্ষাধিক টাকার জরিমানা, বাতিল হতে পারে হোটেলের লাইসেন্সও। আসন্ন রথযাত্রা দীঘায় আসা পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে প্রশাসন জানিয়েছে। গত 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রা উপলক্ষে দীঘায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে মনে করছে প্রশাসন। এই জনসমাগমকে কেন্দ্র করে শহরের 100% পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পর্যটন বান্ধব পরিবেশ সুনিশ্চিত করতে সোমবার একটি বৈঠক হয়। সেই বৈঠকেই হোটেলের বর্ধিত ভাড়া নিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিড়ের সুযোগ নিয়ে হোটেলে পর্যটকদের থেকে অতিরিক্ত ঘর ভাড়া নিলে দিতে হবে 1 লক্ষ টাকা জরিমানা। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণিত হলে হোটেলের অনুমোদন বাতিল থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, পর্যটকদের সহায়তার জন্য চালু করা উন্নয়ন পর্ষদের হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করে ঘর ভাড়ার দামের তালিকা হোটেলে হোটেলে ডিসপ্লে করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রসঙ্গত, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর দীঘায় পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই হোটেল ভাড়ায় কালো বাজারের অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন। রথযাত্রার আগে হোটেল ভাড়া নিয়ন্ত্রণের কথা নবান্নের বৈঠক থেকেও বলা হয়েছিল। এই প্রেক্ষিতে সোমবার দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ভবন, নিউ দীঘার
জাহাজবাড়িতে হোটেল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক হয়। সেখানেই প্রশাসন হোটেল ভাড়ার অনিয়ম রোধে কঠোর মনোভাব প্রকাশ করেন। হোটেলের ভাড়ার তালিকার নিচে পর্যটকদের অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর এবং পোর্টালে লিংক দেওয়া থাকবে, যেখানে পর্যটকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, আটক করা হচ্ছে বাংলার বাসিন্দাদের। বিধানসভায় এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, আর তারপরে ইটাহার থেকে মুক্ত করা হলো 300 জন শ্রমিক। উত্তর দিনাজপুরের ইটাহারের মান্নাই অঞ্চলের খিসাহার গ্রাম সহ বেশ কিছু গ্রামের 300-রও বেশি পরিযায়ী শ্রমিক রাজস্থানে গিয়েছিলেন কাজ করতে। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়। আটক অবস্থায় থেকেই একজন শ্রমিক কোনো ক্রমে গোটা ঘটনা জানিয়ে ফোন করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে। বিষয়টি রাজ্য পুলিশের ডিজিকেও জানিয়েছেন বিধায়ক। এরপরই বিধানসভায় নিজের ঘরে বিষয়টি নিয়ে সরব হন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ভাষায় কথা বলাই কি অপরাধ? তাহলে বলে দেওয়া হোক বাংলা ভাষা নিষিদ্ধ। রাজস্থানে যারা আটক হয়েছেন তারা কারো বাবা, কারো ভাই, কারো সন্তান। তারা কেউ বাংলাদেশি নন, তারা উত্তর দিনাজপুরের ইটাহার এলাকার বাসিন্দা, ভারতের নাগরিক। এরপরই সরাসরি প্রশ্নের সুরে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার কি বাংলা ভাষাকে নিষিদ্ধ করতে চাইছে? কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন তুলনা টানেন দক্ষিণ ভারতের। তথ্য তুলে ধরে মমতা বলেন, তামিলনাড়ুতে অনেকে সিংহলি ভাষায় কথা বলেন, কেউ কেউ নেপালি ভাষাতেও বলেন। তাহলে কি তাদের শ্রীলঙ্কা বা নেপালে পাঠিয়ে দেওয়া হবে? গেরুয়া রাজনীতির তথ্য তুলে ধরে এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা বারবার দেখছি বাংলা ভাষার সঙ্গে যেন এক অদৃশ্য শত্রুতা চলছে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর আসছে। বাংলাকে বাদ দিয়ে কি ভারতবর্ষের ঐতিহ্য টিকবে? সবশেষে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনা যদি অবিলম্বে বন্ধ না হয়, বাংলার মানুষের প্রতি এই অন্যায় যদি দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিকে চলতেই থাকে, তাহলে আমরা কড়া আন্দোলনে নামব। বাংলাকে হেয় করার কোনো চেষ্টাই বরদাস্ত করব না। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এদিন সরব হতেই সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে চাপে পড়া বিজেপি শাসিত রাজস্থান সরকার। কথা হয় দুই রাজ্যের মুখ্য সচিবের। নবান্ন সূত্রে খবর, রাজস্থানে আটক বাঙালি শ্রমিকদের ছেড়ে দেওয়ার পাশাপাশি দ্রুত ইটাহারে ফিরিয়ে আনার ব্যবস্থাও হচ্ছে। ছাড়া পান রাজস্থানে আটকে থাকা ইটাহারের 300 শ্রমিক। হাই নিউজ নেটওয়ার্ক। বর্ষার শুরুতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। ঘাটালের মানুষ এই নিয়ে প্রবল সমস্যায় রয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই সাংসদ দেবকে নিশানা করেছে হিরণ চট্টোপাধ্যায়। এবার সুরহাত চেয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। ভরা বর্ষার মরশুমে ঘাটাল সহ মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্রত্যেক বছরের মতো এবারও জল যন্ত্রণায় আমজনতা প্রশ্ন তুলছে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ তো শুরু হয়ে গিয়েছে, কিন্তু সেটা এগিয়েছে কতটা? কতদিনই বা আর এই জল যন্ত্রণা সইতে হবে? এই নিয়েই ঘাটালের তৃণমূল বিজেপির চাপানুতর শুরু হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন হিরণ চট্টোপাধ্যায়। আগামী মাস থেকে বাড়তে পারে ট্রেনের ভাড়া। শহরতলির ট্রেনের ভাড়া এবং মাসিক সিজন টিকিটের দাম অপরিবর্তিত থাকবে। সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় রেল। 1 জুলাই থেকে এসি, নন এসি, মেল ও এক্সপ্রেস পরিষেবা সহ বিভিন্ন শ্রেণী দূরপাল্লার ট্রেনের ভাড়া সামান্য বৃদ্ধি করতে পারে। তবে শহরতলির ট্রেনের ভাড়া ও মাসিক সিজন টিকিটের দাম অপরিবর্তিত থাকবে। সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। কি বলা হয়েছে সেই রিপোর্টে? এই বিষয়ে এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এক রেলের আধিকারিক। তিনি জানিয়েছেন, নতুন এই ভাড়ায় সংশোধনী যাত্রীদের উপর যাতে খুব বেশি প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখছে ভারতীয় রেল। ক্রমবর্ধমান পরিচালন ব্যয় পূরণের জন্য এই বিষয়টি ডিজাইন করা হয়েছে। এটি যাত্রীদের পকেটে বেশি চাপ দেবে না, আর সেই কারণেই ভাড়া বৃদ্ধি সামান্য হবে। প্রস্তাব অনুসারে 500 কিলোমিটার পর্যন্ত জেনারেল সেকেন্ড ক্লাস যাত্রীদের জন্য কোনো ভাড়া বৃদ্ধি করা হবে না। এর বাইরে দূরত্বের জন্য সেকেন্ড ক্লাসদের জন্য প্রতি কিলোমিটারে 8 পয়সার নামমাত্র বৃদ্ধি চালু করা যেতে পারে। নন এসি, মেল ও এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকারীদের যাত্রীদের প্রতি কিলোমিটারে 1 পয়সা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে এসি ক্লাসের টিকিট বুকিংকারীদের প্রতি কিলোমিটারে অতিরিক্ত 2 পয়সা দিতে হবে। দেশে প্রত্যেক দিন 13,000-এরও বেশি মেল এবং এক্সপ্রেস ট্রেন চলাচল করে থাকে। তাই ভাড়া বৃদ্ধির ন্যূনতম রেখে অতিরিক্ত রাজস্ব আয়ের লক্ষ্যে এই সমন্বয় করা হয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয় হল রেলওয়ে শহরতলি রুট বা সিজন টিকিটধারীদের জন্য ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটি দৈনিক যাত্রী ও স্বল্প দূরত্বের ভ্রমণকারীদের অতিরিক্ত খরচ থেকে রক্ষা করার উদ্দেশ্যে করা হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন এখনও দেওয়া হয়নি। সম্প্রতি রেলের পরিষেবা উন্নত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে ভারতীয় রেল। বিশেষ করে রেলের সুরক্ষা নিয়ে আরও গভীর পর্যালোচনা করছেন আধিকারিকেরা। সেক্ষেত্রে রেলের কবচ সুরক্ষা সিস্টেম আরও বেশি করে বসানোর চেষ্টা চলছে। সেই কারণেই নতুন করে রেলের অপারেশন কস্ট নিয়ন্ত্রণে আনতে ভাড়া বৃদ্ধির পথে হাঁটতে পারে ভারতীয় রেল। যদিও সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। শশী থারুর কি শেষ পর্যন্ত কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন? অপারেশন সিন্দুরের বিশেষ প্রতিনিধি দলের সদস্য হয়ে বিভিন্ন দেশে যাওয়ার পর থেকেই এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। তৈরি হয়েছে জল্পনা। তবে এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন কংগ্রেস সাংসদ। নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন, জানালেন বিজেপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এপ্রিল মাসে পেহেলগাঁও হামলার পর অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল ভারত। পরে সেই অপারেশনে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়। এই ঘটনার কিছুদিন পরেই ভারতের তরফে বিশেষ প্রতিনিধি দল পাঠানো হয়েছিল বিভিন্ন দেশে। শান্তির সপক্ষে ভারতের জন্য সমর্থন আদায় ছিল লক্ষ্য ওই দলগুলির। এই সময় বেশ কয়েকবার প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন থারুর। এরপর থেকেই শুরু হয় তাকে নিয়ে জল্পনা। সম্প্রতি এক জাতীয় সংবাদ মাধ্যমের সম্পাদকীয়তে অপারেশন সিন্দুর নিয়ে একটি বিশেষ নিবন্ধ লেখেন শশী থারুর। সেখানেও তাকে প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করতে দেখা গিয়েছে। থারুর যা লেখেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উৎসাহ, গতিশীলতা এবং অন্যদের নিয়ে একসঙ্গে চলার ইচ্ছা বিশ্বমঞ্চে ভারতের জন্য একটি প্রধান সম্পদ। তাই তিনি আরও বেশি সমর্থন পাওয়ার যোগ্য। অপারেশন সিন্দুরকে তিনি জাতীয় সংকল্পের একটি মুহূর্ত বলেও বর্ণনা করেছেন। থারুরের কথায় এই একটি অপারেশন ঘিরে ঘটে চলা নানা ঘটনা দেখিয়ে দিয়েছে জাতীয় ঐক্য ঠিক কেমন হওয়া উচিত। প্রসঙ্গত, থারুর 7টি প্রতিনিধি দলের একটিকে নেতৃত্ব দেন। তার দল পানামা, গায়না, কলম্বিয়া, ব্রাজিল এবং সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল। তবে প্রধানমন্ত্রী ও অপারেশন সিন্দুর নিয়ে তার মন্তব্যকে অনেকেই কংগ্রেসের জন্য অস্বস্তিকর বলেও ব্যাখ্যা করেছেন। কিন্তু এবার সেই ভুলই ভাঙিয়ে দিলেন শশী থারুর নিজে। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার বিমান হামলায় আদৌ কি ইরানের পরমাণু কেন্দ্রগুলির কোনো ক্ষতি হয়েছে? মার্কিন বার্কাল বাস্টার কতটা ধ্বংস করল ইরানের 3 পরমাণু কেন্দ্রকে? এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য না মিললেও আমেরিকার গোয়েন্দাদের সঙ্গে মতপার্থক্য দেখা দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শেষে হোয়াইট হাউসকে নামতে হলো ব্যাখ্যা দিতে। রবিবার ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্রে আকাশ থেকে বোমা বর্ষণ করে আমেরিকার B-2 বম্বার বোমারু বিমানগুলি। আমেরিকার এই অতর্কিত হামলায় কতটা ধ্বংস হলো ইরানের পরমাণু কেন্দ্রগুলি, এই সংক্রান্ত মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়নের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওই রিপোর্টকে উল্লেখ করে জানায়, মার্কিন হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্রগুলি। তাদের পরমাণু কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়ে গিয়েছে মাত্র। সংবাদ মাধ্যম CNN দাবি করেছিল, পেন্টাগনের গোয়েন্দা শাখা এবং মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার যৌথ মূল্যায়নে তৈরি হয়েছে রিপোর্টটি। ইরানে হামলার পরই ট্রাম্প জানিয়েছিলেন, সফলভাবে ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে, ধ্বংস হয়েছে সেগুলি। তারপরে গত কয়েকদিনে বারবার একই দাবি করে এসেছেন ট্রাম্প এবং তার প্রশাসন। এমনকি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগেস্টেথও দাবি করেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা রিপোর্টে উল্টো দাবি করা হয়। ইরানের পরমাণু কেন্দ্র কতটা ধ্বংস হয়েছে তা মূল্যায়ন করার জন্য যে দল গঠিত হয়েছে তারই 2 সদস্যকে উদ্ধৃত করে CNN জানাচ্ছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি। দাবি করা হচ্ছে, পরমাণু কেন্দ্রের সেন্টিফিউজগুলি মূলত অক্ষতই রয়েছে। ধ্বংস করা না গেলেও ইরানের পরমাণু কর্মসূচি আরও কয়েক মাস পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলেও প্রাথমিক মূল্যায়নে দাবি করা হয়। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, প্রাথমিক মূল্যায়নে দেখা গিয়েছে, হামলার আগেই ইরান পরমাণু কেন্দ্রগুলি থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের অনেক অংশই অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল। মার্কিন গোয়েন্দাদের এই তথ্যের সঙ্গে একমত নন ট্রাম্প। তিনি ফের নিজের পুরনো অবস্থানেই অনড়। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ইসরায়েল এবং ইরান উভয়ই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল। সমস্ত পারমাণবিক স্থাপনা ধ্বংস করা এবং তারপরে যুদ্ধ বন্ধ করা আমার জন্য অত্যন্ত সম্মানের ছিল। হোয়াইট হাউসও ট্রাম্পের কথায় সায় দেয়।
মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়নের রিপোর্টকে সম্পূর্ণ ভুল বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন, এই ধরনের মূল্যায়ন ফাঁস হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় প্রতিপন্ন করার সমান। শুধু তাই নয়, যেসব সাহসী মার্কিন সেনারা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করেছেন তাদের অসম্মান করার একটি প্রচেষ্টা করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন যুবক, অভিযোগ তেমনটাই। আর সেই অপরাধেই তাকে অর্ধনগ্ন করে জুতোর মালা পরিয়ে ঘোরালো পুলিশ। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ঘটনাটি ঘটেছে। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল যুবক, অভিযোগ তেমনটাই। সেই অপরাধে তাকে অর্ধনগ্ন করে জুতোর মালা পরিয়ে ঘোরালো পুলিশ। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ঘটনাটি ঘটেছে। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বক্সিনগর এলাকার একটি দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন। সেখানে ওই যুবক 40,000 টাকা চুরি করে বলে অভিযোগ। খবর দেওয়া হয় পুলিশে, কিন্তু পুলিশ এসে তাকে গ্রেফতার করার পরিবর্তে তার জামা খুলিয়ে হাতকড়া পরিয়ে একটি গাড়ির বনেটে বসিয়ে জম্মু শহরের রাস্তায় ঘোরায়। শুধু তাই নয়, পুলিশ কর্মীরা মাইকে ঘোষণা করতে থাকে ওষুধ কেনার নাম করে 40,000 টাকা চুরির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, গোটা এলাকার নেপথ্যে ছিল বক্সিনগর থানা স্টেশন হাউস অফিসার। এছাড়াও ছিলেন অন্য পুলিশ কর্মীরা। ক্রমে ভিড় বাড়তে থাকে। মজা দেখতে পুলিশের সঙ্গে যোগ দেন স্থানীয়রাও। मैं रिक्वेस्ट करूंगा कि ये चोर जो है पब्लिक को धोखा देते हैं, और अगर पब्लिक एक्टिव है, पब्लिक सतर्क हो गई है, उनको आइडिया हो जाता है कि उनके घर जो बंदा आ रहा है वो चोर है, तो हमें इन्फॉर्म करें। हम जल्द से जल्द वहाँ पहुँच के तो इनको अरेस्ट करके इस चोर को हमने चेज करके पकड़ा है। इस चोर ने अभी एक अटेम्प्ट किया है, एक बंदे का हाथ भी काटा है छोटे चाकू से। तो शोर उठा, मैं पेट्रोलिंग में था, तो हमारी पार्टी ने इसको अच्छी तरह जो पैसे 40,000 का वो एप्लीकेंट बता रहा था। अभी पार्ट ऑफ इन्वेस्टिगेशन में देखते हैं। ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে যুবকের শরীরের ওপরের অংশে কোনো জামা নেই, গলায় ঝোলানো রয়েছে জুতোর মালা। হাতকড়া পরিয়ে একটি গাড়ির বনেটে বসে রাখা হয়েছে তাকে। চারপাশ থেকে তাকে ঘিরে রেখেছে পুলিশ কর্মী ও স্থানীয়রা। এরপরে গাড়িটি জম্মু শহরের রাস্তায় রাস্তায় ঘোরানো হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সমাজ মাধ্যমে। অনেকেই পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বেশিরভাগের মতেই পুলিশ কর্মীদের এরকম আচরণ অপেশাদার এবং অশোভন। বিতর্কের আবহে পদক্ষেপ করেছে জম্মু পুলিশ। ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু পুলিশ জানিয়েছে, দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা তদন্ত করার জন্য পুলিশ সুপার পদমর্যাদার এক আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা করতে হবে তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে বাংলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে জেলায় জেলায়। সকলেরই প্রশ্ন, প্রতিবারের মতো কি এবারও রথে বৃষ্টিতে ভাসবে বাংলা? হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দিন আংশিক মেঘলা থাকবে আকাশ। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। বুধবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের জেলাতে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন 3 জেলায় কার্যত বৃষ্টিতে ভাসবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে ওপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরে ভারী কোনো বৃষ্টির সতর্কতা নেই। সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি অর্থাৎ উত্তরের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।